বিশ্বের ন্যায় বাংলাদেশেও নারীদের শীর্ষ ক্যান্সার হিসেবে ধরে নেওয়া হয় ব্রেস্ট ক্যান্সারকে। চিকিৎসকরা বলছেন বা অনেক ক্ষেত্রে রোগীরাও বলছেন যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাও অনেক আধুনিক হয়েছে। তারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে অনেক ভালো চিকিৎসা বাংলাদেশে পাচ্ছেন। তবে সেই রোগীর প্রস্তুতি, কখন তার সার্জারি করা হবে, কখন রেডিয়েশন দেওয়া হবে, এই বিষয়ে সচেতনতার অভাব এখনও আছে। কারণ সব সেন্টারে একই গাইডলাইন ফলো করে চিকিৎসা এখনও দেওয়ার সুযোগ বাংলাদেশের সৃষ্টি হয়নি। আমরা সামগ্রিক এই বিষয়ে আলোচনা করব। আরোগ্য নিকেতনের বিষয়ে আমরা দিয়েছি ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা ও চ্যালেঞ্জ, এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল, সহকারী অধ্যাপক সার্জিক্যাল অনকোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। সঙ্গে আরও আছেন ডাক্তার আরমান রেজা চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট, রেডিয়েশন অনকোলজি, এভার কেয়ার হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই ডাক্তার কল্লোল, আপনার কাছে জানতে চাই যে আমরা কেবল ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক আশার কথা শুনি, তারপরে আমি একটু প্রেক্ষাপটটা জানতে চাই যে আমরা কোন অবস্থায় আছি বা আমাদের রোগের প্রকোপ এখন কোন পর্যায়ে আছে। জি, আপনি যে কথাটা বললেন আমিও সেই কথাটা দিয়ে শুরু করতে চাই, মানে আশার কথা দিয়ে। জি, আশার বিষয়টা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা এখন যেই পর্যায়ে পৌঁছেছে তাতে যদি স্টেজ 1 বা ইভেন স্টেজ 2তেও রোগটা নির্ণয় করা যায়, সেক্ষেত্রে কিওর রেট, আমরা তো আসলে ক্যান্সারের ক্ষেত্রে কিওর বলি, আমরা বলি 5 ইয়ার সার্ভাইভ। রোগী যদি চিকিৎসার পর 5 বছর বেঁচে থাকে বা ক্যান্সার ফিরে না আসে, তাহলে এই রেটটা প্রায় 90% কাছাকাছি। তার মানে হচ্ছে, দেখেন, আমরা কিন্তু 100 জন ডায়াবেটিস রোগীকে চিকিৎসা দিলেও তার চেয়ে বেশি লোক মারা যায়, কিংবা একটা প্রেশারের, হাইপার টেনশনের রোগী, হার্টের সমস্যার রোগী। তাহলে আমরা যে ক্যান্সার হলে আমরা যে মনে করি যে রোগী একদম শেষ, সেটা কিন্তু না। তার মানে 100 জন রোগীর মধ্যে 90 জনকে কিন্তু আমরা প্রায় সুস্থ করে ফেলতে পারছি। এইটাই হচ্ছে আশার কথা। এবার আসেন, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে প্রকোপের বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে আসলে তো সেই রকম কোনো গবেষণা নেই, তবে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ক্যান বলে একটা ক্যান্সার ফোরাম আছে, সেইখানের যে একটা পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের প্রধানতম মহিলাদের অন্তর্ভুক্ত প্রধানতম ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং সেখানে আনুমানিক 13,000 রোগী প্রতি বছর আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এইটা হচ্ছে মোটামুটি, এবং শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেও কিন্তু এখন নারীদের প্রধানতম ক্যান্সার হচ্ছে কি ব্রেস্ট ক্যান্সার। কিন্তু আমি জানতে চাই যে কিছুদিন আগে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও চেষ্টা করেছে যে ক্যান্সারের কোনটি কত নম্বরে আছে, বা অনেক ক্ষেত্রে মিলেছে গ্লোবোকেনের সাথে। কিন্তু এই যে আমরা 54 বছরের বাংলাদেশে এখনো এই রেজিস্ট্রিতে কেন যেতে পারছি না? আমাদের মূল বাধাটি কোথায়? আমাদের মূল বাধাটি আমার মনে হয় যে মানসিক মানে হচ্ছে যে আমরা এটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি কিনা। কারণ আমরা যদি বাংলাদেশের কয়েক কোটি বাচ্চাকে টিকা দিতে পারি, আমরা যদি বাংলাদেশের প্রায় সমস্ত মানুষের কোভিডের টিকা দিয়ে ফেলতে পারি, তাহলে আমরা ক্যান্সার রেজিস্ট্রি করতে পারবো না। এটা কোনো বিষয় না। তার মানে হচ্ছে যে আমরা আসলেই খুব গুরুত্ব দিয়ে এটাকে চিন্তা করছি কিনা। আমরা বলতে আমি বুঝাচ্ছি আমাদের নীতি নির্ধারক, আমরা চিকিৎসক, মানে যত স্টেক হোল্ডার আছে, বা মানুষ, সাধারণ মানুষ, বা আপনারা যারা মিডিয়াতে আছেন, সবাই মিলে আমরা আসলে সেই জিনিসটাকে এত গুরুত্বপূর্ণ মনে করছি কিনা। আমরা একদিনে কয়েক কোটি বাচ্চাকে ভিটামিনের ক্যাপসুল খাওয়ানো হয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সেই সক্ষমতা আছে, বিশেষ করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার, তাহলে আমরা কেন পারছি না? যেমন দেখেন, আমাদের ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কিন্তু আমাদের একটা ক্যান্সার রেজিস্ট্রি আছে, এবং সেখানে কিন্তু আমরা ধরেন আমাদের ব্রেস্ট ক্যান্সার রোগীগুলো একটা নির্দিষ্ট রুমে আমরা দেখি, সেখানে একটা ডাটা এন্ট্রি হয়। আপনার মনে করেন কোলন ক্যান্সার রোগীগুলো এক জায়গায় দেখি, পাকস্থলী ক্যান্সার রোগীগুলো এক জায়গায় দেখছি, এবং সেখানে আমাদের একটা ডাটা জেনারেট হচ্ছে, এবং সেখানে আমরা প্রতি বছর আমরা কিন্তু বের করছি যে আমাদের যে রোগীগুলো আসছে তার মধ্যে কোনটা প্রধান। এবং মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন 1 নম্বর আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ডাটা অনুযায়ী। তার মানে হচ্ছে যে আমরা যদি চাই এবং খুব সিরিয়াসলি চাই, তাহলে ক্যান্সার রেজিস্ট্রি করা আসলে খুব বেশি কঠিন কাজ না। ধন্যবাদ। ডাক্তার আরমান, আপনার কাছে জানবো যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সিনারিওটা আসলে কেমন হয়, মানে একজন রোগী কোন পর্যায়ে এসে জানতে পারে, সেটার এভারেজ সিনারিওটা কীরকম, বা উনি এটা জানার পরে তার চিকিৎসা কোথায় থেকে শুরু করে, কোন জায়গায় আসলে যেতে চাই, একটু যদি বলেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত হচ্ছে যে আজকে থেকে যদি আমরা 15-20 বছর আগে চিন্তা করি, তাহলে আমরা আমাদের প্র্যাকটিসেই, সার্জনরাও বলবেন, আমাদের প্র্যাকটিসে কিন্তু আমরা অনেক পেশেন্ট পেতাম, বেশিরভাগ পেশেন্টই পেতাম অ্যাডভান্স স্টেজে আসতো, মানে অনেকটা বাড়তি অবস্থায় অসুখটা আসতো, হয়তো অনেক দিন ইগনোর করার কারণে, অনেক দিন গোপন করার কারণে, ঠিক মতন চিকিৎসকের কাছে না যাওয়ার কারণে, বিভিন্ন কারণে হতে পারে সেটা এই অবস্থায় আসতো। বাট আসার কথা হচ্ছে যে এখন কিন্তু আমাদের প্র্যাকটিসে আমরা অনেক পেশেন্ট পাই যারা আর্লি স্টেজে আছে,
যেটা উনি বলছিলেন, ডক্টর কলর বলছিলেন যে স্টেজ 1 স্টেজ 2 যেখানে সার্ভাইভাল রেটটা অনেক ভালো, তো আমরা অনেক পেশেন্ট কিন্তু আমরা এই স্টেজে এখন পাই। এবং শুধু যে বেসরকারি পর্যায়ে তা না, আমাদের সরকারি হাসপাতাল যেখানে আমরা ধরে নিই যে অপেক্ষাকৃত মানে অর্থনৈতিক সুবিধা সম্পন্ন মানুষরা আসছেন বা গ্রামাঞ্চলের নারীরা আসছেন, সেখানেও কিন্তু আমরা দেখছি যে অনেক আর্লি স্টেজে তারা আসছেন। তার মানে হচ্ছে যে একটা সচেতনতা কিন্তু তৈরি হয়েছে। সচেতনতা তৈরি হয়েছে, তার মানে হচ্ছে যে মানুষজন এখন কিন্তু ব্রেস্টে যদি কারো চাকা বা ওরকম কোনো দলাব অনুভূত হয় তাহলে কিন্তু তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বা চিকিৎসকের কাছে যাচ্ছেন। সো এটা হচ্ছে একটা আশার কথা। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা যে কোনো দেশেই এই ধরনের রোগীরা প্রথমত দেখা যায় যে আমাদের দেশে এখন পর্যন্ত কিন্তু এখনও অনেক রোগীরা এই ধরনের ব্রেস্টে কোনো চাকা বা এই ধরনের লক্ষণ দেখা গেলে গাইনোকোলজিস্টের কাছে যান। যদিও এই মেসেজগুলো যাওয়া উচিত, সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু গাইনোকোলজিস্টরা ডিল করেন না, আসলে এটা সার্জিক্যাল কেস, এটা সার্জনরা ডিল করেন, শল্য চিকিৎসক যারা তারা এটা ডিল করেন। সো প্রপার ওয়েতে যদি আমরা সামনে ফরওয়ার্ড হতে চাই যে কিভাবে এই রোগীটার চিকিৎসা শুরু হবে, ডায়াগনোসিস হবে, তাহলে কিন্তু এই সার্জনদের একটা পরামর্শ নেওয়া উচিত। কারণ প্রথমেই করেন বা আমরা যেহেতু দেখি যে নারীরা যাচ্ছেই বা উনি হয়তো ভুল করেই গেলেন, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে সেই গাইনি সার্জন বা গাইনোকোলজিস্ট কত দ্রুত আপনাদের কাছে রেফার করছে, মানে সেটির কেমন চিত্র আপনারা দেখেন? সেটাও বেড়েছে ডেফিনেটলি। আগে একটা সময় ছিল হয়তো বিভিন্ন কারণে হোক, হয়তো আমাদের দেশের মানুষদের মানে বিশেষ করে নারীদের লজ্জার কারণেই হোক বা যে কোনো কারণে হোক, তারা প্রেফার করতেন যে না আমরা গাইনোকোলজিস্টকেই দেখাবো বা তারাই যদি কোনো ব্যবস্থা নিতে পারেন। কিন্তু সেই দিনটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু একদিকে যেমন ফিমেল মহিলা সার্জন অনেক তৈরি হচ্ছেন যারা হচ্ছে যে এই কেসগুলো ডিল করেন, পাশাপাশি গাইনোকোলজিস্টরা কিন্তু এখন মানে আগের তুলনায় বেশ খানিকটা রেফারাল টেন্ডেন্সিটা তাদের মধ্যে এসছে। এবং যেটা বলছিলাম যে আমাদের এই পেশেন্টগুলো যদি প্রপার ওয়েতে প্রপার চিকিৎসকের কাছে যায় তাহলে কিন্তু তারা তাদের যে করণীয়গুলো চিকিৎসা শুরুর আগে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ চিকিৎসা শুরুর আগে যে কাজগুলো থাকে ডায়াগনোসিস, এখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করছি, ব্রেস্ট ক্যান্সারের জন্য প্রথমত হচ্ছে ডায়াগনোসিস করা, তারপরে এটার আরও কিছু মলিকুলার ডায়াগনোসিসের প্রয়োজন পড়ে চিকিৎসার সিদ্ধান্তের জন্য, এবং তার পরবর্তীতে এটার স্টেজিং ওয়ার্কআপ, অর্থাৎ এটা কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলোকে নির্ধারণ করা, এবং পাশাপাশি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ এই রোগের সাথে চিকিৎসার সাথে সম্পৃক্ত যেই ফ্যাকাল্টি বা যেই ডিসিপ্লিনগুলো রয়েছে, যেই সাবজেক্টগুলো রয়েছে, তাদেরকে একত্রিত করে ট্রিটমেন্ট প্ল্যান বা ট্রিটমেন্ট ডিসিশন তৈরি করা, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সময় হয়তো এই জিনিসগুলো চিন্তাই করা যেত না, বাট এখন কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন জায়গাতে কিন্তু এই জিনিসগুলোর প্র্যাকটিস আমাদের অ্যাপ্রোচের মধ্যে চলে আসছে, যার ফলশ্রুতিতে কিন্তু একটা অপটিমাম লেভেলের চিকিৎসা সেবা দেওয়ার দিকে আমরা অগ্রসর হতে পারছি। ধন্যবাদ। ডাক্তার শাহরিয়ার কলর, আপনার কাছে জানতে চাই যে আপনি জানবেন যে গ্লোবোকেনের তথ্যর কথা যেহেতু আপনি বলছিলেন যে আমরা মৃত্যুর ক্ষেত্রে আমরা শুনে থাকি যে প্রতি বছর 1,09,000 মানুষ চিকিৎসা শুরু করার আগেই মারা যাচ্ছে, বা তারা হয়তো কোনো না কোনোভাবে আসতে পারছেন না বা ড্রপ আউট হচ্ছেন। এটা কিন্তু বাংলাদেশে না, মানে এটা সারা পৃথিবীতে সম্ভবত নাকি? না, এটা বাংলাদেশে টোটাল রোগী যত সব ধরনের ক্যান্সার নাকি? ক্যান্সারের মধ্যে সেটা হতে পারে, সব ক্যান্সারের মধ্যে। আমি বলছি যে ব্রেস্ট ক্যান্সারকে যদি আমরা আলাদা করে তথ্য নাও থাকে, ব্রেস্ট ক্যান্সারের রোগীদের মধ্যে এরকম না আসা বা জানতেই পারলো না, যেহেতু ব্রেস্ট ক্যান্সার কিন্তু এত দ্রুত তাকে আসলে প্রাণ নাশ করে ফেলে না, একটা দীর্ঘ সময় নেয়। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই ঘটনাটি কি ঘটতে পারে? না, এখানে একটা জিনিস হচ্ছে যে এটা ওয়ার্ল্ডের কিছু ডেটা, কম্পারেটিভ ডেটা আছে, সেটা হলো যে এখন দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা একটা সময় ছিল পশ্চিমের রোগ, এবং দেখা যেত যে ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো উন্নত দেশ তাদের এই রোগটা বেশি ছিল। এখন কিন্তু এটা উল্টো হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে আফ্রিকা এবং এশিয়াতে এই রোগের সংখ্যা বেশি। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে এর মানে এই না যে পাশ্চাত্যে এই রোগটা কমে গেছে, ওরা যেটা করেছে চিকিৎসার উন্নতির মাধ্যমে ওদের মৃত্যু হারকে অনেক কমিয়ে এনেছে। আচ্ছা, তার মানে হচ্ছে এখন ব্রেস্ট ক্যান্সার ডেথের 2/3, 2/3 হচ্ছে এই অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশ, আমরা যেটাই বলি না কেন। তার মানে হচ্ছে যে আমাদের ওই জায়গাটাতে কাজ করতে হবে, যেহেতু ব্রেস্ট ক্যান্সার আমরা ধরে নিই যে প্রায় কিউরেটিভ একটা ডিজিজ, তাকে কিওর করা যায়, কন্ট্রোল করা যায়। তার মানে হলো যে তাহলে আমাদেরকে এখন নজর দিতে হবে ওখানে, এবং ওই 2/3 মধ্যে কিন্তু আমরাও আছি বটেই। হ্যাঁ, এবং এটা একটা অদ্ভুত বিষয় যে একটা
টিউমার, যেটা যেই চাকাটা শরীরের বাইরে হচ্ছে সহজেই বোঝা যায়, সেই চাকাটাতে একটা মানুষ মারা যাচ্ছে। তাহলে আমাদের যে জায়গাটায় কাজ করতে হবে সেটা হলো সচেতনতা আমাদের তৈরি হয়েছে, এখন হচ্ছে রাইট অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ তাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসে। তাহলে আপনারও সচেতনতার দরকার আছে যে আপনি স্কিনের ডক্টরের কাছে যে আসলে ক্যান্সারের চিকিৎসা করতে যাবেন না। আপনি তো দেখতেই পাচ্ছেন তিনি কি বিশেষজ্ঞ, লেখাই আছে। তাহলে আপনাকেও একটু বুঝতে হবে। আরেকটা হচ্ছে সেন্টার চুজ করা। আপনি ধরেন আমাদের রোগীরা যেটা করে, ধরেন আমি কথার কথা বলছি, চুয়াডাঙ্গার একটা হাসপাতালের সাথে উনি গেলেন, ওখানে হয়তো ভালো চিকিৎসা পেলেন না, এরপর উনি চলে গেলেন কলকাতায় বা ইন্ডিয়াতে বা অন্য কোনো একটা দেশে, সেখানে যে একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে গেলেন এবং সেখানে থেকে ফিরে এসে বললেন যে আমি তো বাংলাদেশে ভালো চিকিৎসা পেলাম না, কিন্তু অন্য দেশে যেয়ে পেলাম। তার মানে হচ্ছে যে আপনাকে এই রোগগুলো বুঝতে হবে যে এই রোগগুলো, সব রোগের চিকিৎসা সব হাসপাতালে পাওয়া যায় না বা সেটা দেওয়া সম্ভব না, সারা পৃথিবীতেই কোথাও সম্ভব না। আমরা যে দেশগুলোর কথা বলি তাদেরও যে ছোট ছোট সেন্টারগুলো আছে সেখানে কিন্তু এই রোগের চিকিৎসা দেওয়া হয় না। তার মানে হচ্ছে রোগীকে বুঝতে হবে যে অ্যাটলিস্ট একটা মেডিকেল কলেজ লেভেলের হাসপাতাল, যেখানে টার্সিয়ারি আমরা সেবা যেখানে দেওয়া হয়, বাংলাদেশেও কিন্তু অন্তত মেডিকেল কলেজ লেভেলের সব জায়গাতেই এই রোগের নির্ণয় করা এবং চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে, কিছু ফ্যাসিলিটিস অন্তত আছে। তার মানে হলো যে এইখানে আমাদের কাজ করতে হবে যে রোগীদেরকে সঠিক সময়ে তারা যখন বুঝতে পারছেন তারা যেন সঠিক একটা চিকিৎসা কেন্দ্রে যান। কারণ হচ্ছে যে আমার একটা নিজস্ব গবেষণাতে আমি রোগীদেরকে প্রশ্ন করে দেখেছিলাম যে তাদের রোগ নির্ণয় হওয়ার পরে তারা, ওইটা ঢাকা মেডিকেলে করেছিলাম আমি অনেক বছর আগে, সেইখানে তার মানে তারা একটা টার্সিয়ারি কেয়ার সেন্টারে পৌঁছতে তাদের অ্যাভারেজ সময় লাগে 7 মাস। আচ্ছা, তাহলে আপনি দেখেন যে তার মানে সে যখন বুঝতে পেরেছিল যে তার কোনো একটা টিউমার হচ্ছে যেটা খারাপ কিছু হতে পারে, সেইখান থেকে তারা একটা প্রপার ট্রিটমেন্ট সেন্টার, মানে একটা টার্সিয়ারি লেভেল সেন্টারে আসতে সময় লেগেছে 7 মাস। এই যে সময়টা, আমি জানি না এই সময়টা এখন কমেছে কিনা, কারণ এই গবেষণাটা আমি আরও বেশ কিছু বছর আগে করেছিলাম। তাহলে এই 7 মাস সময়টাকে কমানোর জন্য আমাদেরকে এখন জোর দিতে হবে। প্রচারণাটা হবে ওরকম যে কোন জায়গাটাতে আপনি এই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা পাবেন এবং এর সমস্ত ব্যবস্থা আছে। তাহলে আমার মনে হয় যে অনেকটা আমরা এই যে আপনি যেটা বললেন যে মৃত্যু হার, আমরা এটাই চাই যে যেটা চিকিৎসা আছে বাংলাদেশে এবং সব ধরনের চিকিৎসা এবং আন্তর্জাতিক মানের, সেই রোগে কেন আমাদের রোগীরা মারা যাবে। বটেই। ডাক্তার আরমান রেজা, আপনার কাছে জানবো যে আমরা যেমন বগুড়াতে একটা সেন্টারে আমরা দেখেছি, যদিও তারা একটা ক্যান্সার সেন্টার করেছে TMSS, সেখানে আমরা দেখলাম যে প্রচুর মলিকুলার টেস্ট হচ্ছে, ঢাকা থেকেও অনেক নমুনা সেখানে দেয়া হচ্ছে, যেটি সাধারণত একসময় আমরা ভারতে দিচ্ছি, চেষ্টা করছি বাংলাদেশের এখানে দেওয়ার জন্যে। তো রোগীর এখানে প্রস্তুতি এবং চিকিৎসা শুরুর আগের যে পরিকল্পনা যে আমরা কোন দিকে আসলে যাব, তো সেক্ষেত্রে মলিকুলার টেস্ট কত বেশি একজন রোগীর ক্ষেত্রে করা লাগছে ব্রেস্ট ক্যান্সারের রোগীর ক্ষেত্রে, এবং বাংলাদেশের শতভাগ সাপোর্ট আমরা আসলে পাচ্ছি কিনা? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমি একটু স্টেপ বাই স্টেপ যদি আসতে চাই, যে একটা পেশেন্টের ব্রেস্টে কোনো একটা চাকা বা কিছু একটা পাওয়া গেল, তারপরে সেখান থেকে প্রথমত হচ্ছে ছোট্ট করে একটা মেসেজ, সেটা হচ্ছে যে আমরা ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা FNAC-কে না বলার চেষ্টা করি। আমরা কোর বায়োপসি বা ট্রুকার বায়োপসি যেটাই বলি, টিস্যু নিয়ে সেটার বায়োপসি করার মাধ্যমে, হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করার মাধ্যমে আমরা ডায়াগনোসিস, এটাকে আমরা সবাই প্রমোট করার চেষ্টা করি। এটাই আমাদের দেশের প্রেক্ষাপটে প্রমোশনটা এটা হওয়া উচিত। কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিন্তু এখনও FNAC-র মাধ্যমে চিকিৎসা হচ্ছে এবং যেটা মোটেই সমীচীন নয়, এটা মোটেই কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইনের মধ্যে পড়ে না। তো বায়োপসি করতে হবে। পার্সেন্টেজ কেমন আপনি যদি বলেন? পার্সেন্টেজ আগের তুলনায় তো আমরা বায়োপসির দিকে অনেকটাই ধাবিত হয়েছি, বাট এখন পর্যন্ত যদি বলি অ্যারাউন্ড মেবি 20-25% এখনও বোধহয় FNAC বা এগুলোর মাধ্যমে চিকিৎসা হয় বা হয়ে থাকে। অনেক সময় রোগীদের মধ্যেও টেন্ডেন্সি থাকে, অনেক সময় চিকিৎসকদের মধ্যেও দেখা যাচ্ছে যে একটা থাকতেছে যে না, বায়োপসি করলে রোগটা ছড়িয়ে যাবে, রোগীরা অনেকেই বলে থাকে, এটা এই একটা মিসকনসেপশন রয়েছে। আর পাশাপাশি হচ্ছে যে কোর বায়োপসি সব জায়গায় হয় না, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস, যে ফ্যাসিলিটিস জেলা শহরেও কিন্তু এখনো কোর বায়োপসি সব জায়গায় হয় না, মেডিকেল কলেজে, কিন্তু সব শহরে তো মেডিকেল কলেজও নাই। আরেকটা হচ্ছে যে কোর বায়োপসি যদি ফ্যাসিলিটি না থাকে তখন রোগীকে, অনেক চিকিৎসকের সঙ্গে আমরা, ব্যাপারটা কি এরকম শুনতে খারাপ লাগলেও যে ওই কোর বায়োপসি করে রোগী আস্তে আস্তে সেই রোগী আবার ফিরে আসে কিনা সেটার সাথে আরেকটা বিষয় আছে। আমি আসলে আমার ফেলো সার্জনদের সাথে আমরা যখন কথা বলছি তখন তারা বলছেন যে ধরেন একজন স্যার জয়পুরহাটে বসে, আমি একটা উদাহরণ দিলাম, যে চিকিৎসা করছেন, তিনি বললেন যে আপনি বগুড়াতে যে এটা করতে পারবেন, ধরেন আপনার TMSS, আপনি একটা সেন্টারের নাম বললেন, কিন্তু সমস্যা হচ্ছে ওইটা তো আবার বেসরকারি সেন্টার। তাহলে আপনি একটা সরকারি হাসপাতালে বসে সেটা বলতে পারছেন না টেকনিক্যালি, আবার বললেও হয়তো জয়পুরহাটের ওই রোগীটা
বা আপনার সিরাজগঞ্জের ওই রোগীটা বগুড়ায় যাচ্ছে না। কিন্তু আমাদেরকে আসলে ক্যান্সার চিকিৎসা করতে হলে এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। কারণ ইংল্যান্ডেও কিন্তু সেখানেও এরকম আছে যে আপনার 300 মাইল দূরে যে একটা রোগের চিকিৎসা হয় তাদের ডেজিগনেটেড সেন্টার, কারণ ওখানে তো যেহেতু আইন খুবই কড়া, ফলে রোগীরাও অন্য জায়গায় অন্য কোনো ডক্টরই তাকে ওই চিকিৎসাটা দিবে না, কারণ ওই ডেজিগনেটেড সেন্টারেই তাকে নিতে হবে। এখন রোগীকে আপনি 300 কিলোমিটার দূরে কিভাবে নেবেন সেটা একটা অন্য আলোচনা। কিন্তু কথা হচ্ছে যে আপনি তো ওখানে চিকিৎসা নাই বলে রোগীটাকে বলতে পারেন না যে যিনি ওই চিকিৎসার জন্য অভিজ্ঞ নন তার কাছে আপনি চিকিৎসা নেবেন। এই বিষয়গুলো এখন আমাদের রেফারেলটাও এখনো ভালো হয়। তার মানে হচ্ছে আমাদের এখন কতগুলো ডেজিগনেটেড সেন্টার করতে হবে। আপনি সব জায়গায় মলিকুলার ডায়াগনোসিসের ব্যবস্থা করতে পারবেন না, এটা খুবই এক্সপেন্সিভ। ইভেন পৃথিবীতে কোথাও না, সারা পৃথিবীতেই এটা আমেরিকাতেও নাই, আমেরিকাতেও কতগুলো সেন্টার থাকে, ইংল্যান্ডেও তাই। এখানে ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা ওদের ওখানে সেটা খুবই স্ট্রং, কিন্তু সেখানে কিন্তু সব সেন্টারে সব চিকিৎসা হয় না। তাদের লন্ডনেও সব হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা হয় না, লন্ডন শহরের মধ্যে। সেখানে বলা আছে এই সেন্টারে আমার ব্রেস্ট সেন্টার আছে এবং ওই রুগীকে বাধ্য হয়ে ওখানে যেতে হবে। আমি আসছি ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। ডাক্তার আরমান রেজা চৌধুরী, আমি জানতে চাই যে যারা এফএনএসি করে ট্রিটমেন্টে চলে যাচ্ছেন, আর আপনারা যেটা বলছেন যে কোর বায়োপসি না করে চিকিৎসা শুরু না করার ব্যাপারে, এই দুটোর মধ্যে পার্থক্য কত? ইম্পর্টেন্স, জি। কারণ হচ্ছে যে এফএনএসি অর্থাৎ ওখান থেকে রস নিয়ে পরীক্ষা করে সাইটোলজি করা হচ্ছে, মাইক্রোস্কোপের নিচে দেখা হচ্ছে ক্যান্সার পাওয়া গেলে এটার একটা অংশ। আর যেটা আমরা বলছি যে হিস্টোপ্যাথোলজি অর্থাৎ ওখান থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা, কারণ তখনই হচ্ছে যে পরবর্তীতে আমরা যে মলিকুলার টেস্টগুলোর কথা বলছি সেইটা কিন্তু ওই ম্যাটেরিয়াল থেকে করা সম্ভব, যেটা এফএনএসির যে ফ্লুইড সেই ফ্লুইড দিয়ে করা সম্ভবপর নয়। তো যখন আমরা এই টিস্যুটা পাই তখন প্রথমত এটা ডায়াগনোসিস হচ্ছে হিস্টোপ্যাথোলজি, যে এটা একটা ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হলো। এরপরে আমরা যদি মিনিমাম চিন্তা করি যে আমাদের কি করতে হবে, আমাদের এটার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে এটার স্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, HER2 এবং KICT7, এই যে 4টা জিনিস মিনিমাম, এই 4টা জিনিস দেখার ব্যবস্থা থাকা। হ্যাঁ, এটা যেটা ডক্টর কল্লোল বলছিলেন যে সবখানে ব্যবস্থা থাকবে এমন আসলে এরকম কত জায়গায় আছে বাংলাদেশে? অনেক জায়গাতেই আছে, হ্যাঁ অনেক জায়গাতেই আছে বাংলাদেশে। কিন্তু এখন পর্যন্ত যেটা অ্যালার্মিং ইস্যুস সেটা হচ্ছে যে এফএনএসি থেকে আমরা বায়োপসিতে কনভার্ট অনেকটাই হয়েছি, কিন্তু বায়োপসি হওয়ার পরে এই মলিকুলার টেস্ট করার পরে যে চিকিৎসার প্ল্যান করতে হবে এই জিনিসটাতে কিন্তু এখনো 50% মানুষ কনভার্টেড না প্রবাবলি। আচ্ছা, এখানে একটু একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে যে আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা কিন্তু আপনার কোর বায়োপসি যে স্যাম্পল সেই স্যাম্পল থেকে করা যায়। আচ্ছা, ধরেন আপনি জয়পুরহাটে কোর বায়োপসি করলেন, করার পরে ওখানে আপনি রোগটা তো নির্ণয় করলেন, সেটা ঠিক আছে, এটা আমার মনে হয় যে জয়পুরহাটে যিনি প্যাথোলজিস্ট আছেন জেলা শহরে পসিবল পারবেন। এর পরের যে অংশটা ওইটা কিন্তু টিস্যু ব্লক থেকে করা যায়। টিস্যু ব্লক মানে হচ্ছে যে আপনার মোমের মধ্যে ওই টিস্যুটাকে প্রিজার্ভ করা হয়, একটা ছোট্ট প্লাস্টিকের কৌটার মধ্যে ওটা দিয়ে দেওয়া হয়, এবং এই প্লাস্টিকের কৌটা তো আপনি যে কোনো জায়গায় পাঠাতে পারেন, একটা খামের মধ্যে করেই, কুরিয়ার সার্ভিসে করে বিভিন্নভাবে, কারণ এটা নষ্ট হয় না, এটা ফ্রিজিং করতে হয় না, এটা আলাদা কোনো প্রসেসিং পদ্ধতি নাই। তার মানে হচ্ছে যে আপনি যে কোনো জায়গা থেকে করে, এবং সেই জন্য আমাদের এখন করতে হবে যে মলিকুলার টেস্টিংয়ের যে সেন্টারগুলো আপনি ডেডিকেটেড সেন্টার করে দেন, সরকারি হোক বেসরকারি হোক। আপনি বলে দেন যে আমার উত্তরবঙ্গে 3টা সেন্টার থাকবে, সিলেট বিভাগে 3টা সেন্টার। সরকারিতে আমার সক্ষমতা কেমন মলিকুলার টেস্ট করার ক্ষেত্রে? আমি আসলে সব একদম অ্যাকুরেট ডেটা বলতে পারবো না, কিন্তু এখন অনেক মেডিকেল কলেজে কিন্তু মলিকুলার টেস্টিং হয়। হ্যাঁ, মলিকুলার টেস্টিং হয়, কিন্তু যেটা হচ্ছে যে এই জিনিসটার পরিধিটা আরও বাড়াতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অ্যাটলিস্ট আমরা যদি ধরেন 35টা মেডিকেল কলেজে করতে পারতাম তাহলেও কিন্তু দেখেন যে প্রায় অর্ধেক জেলা কাভার হতো। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানার, যে এফএনএসি করেই সার্জারি করার প্রবণতা বাড়ছে আমাদের, এরকম আছে না? বিষয়টি কি? প্রবণতা কমছে। এটা একটা আগে প্রবণতা ছিল, এখন কমছে, কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে এইটার যে গুরুত্ব সেটা তো সবাই বুঝতে পারছেন, রোগীরাও জানছেন, কারণ রোগীরা তো এখন গুগল করলে অনেক কিছু জানতে পারেন, তো তাদের দিক থেকে একটা আগ্রহ তৈরি হয়েছে। আর চিকিৎসক যারা আছেন তারাও এখন চেষ্টা করছেন যে যতটুকু সম্ভব এফএনএসি থেকে বের হয়ে এসে ওই কোর বায়োপসিটা করা, কিন্তু কোর বায়োপসি পর্যন্ত এসে পরের স্টেজটা আর যাচ্ছে না। কারণ ডক্টর আরমান যেটা বলছিলেন যে এটার উপর কিন্তু আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে সার্জারি আগে হবে নাকি, কারণ রোগীরা কিন্তু, আমি বললাম যে সার্জারি করেন, আরেকজন বলল কেমো দেন, তো ওনারা তো কনফিউজড হয়ে যাবে। এটার কি কোনো বাংলাদেশের পার্সপেক্টিভ ধরে কি গাইডলাইন আমরা তৈরি করব? বাংলাদেশের পার্সপেক্টিভ গাইডলাইন আসলে তৈরি করা সম্ভব না, কারণ হচ্ছে যে আপনি প্রত্যেকটা গাইডলাইন যখন তৈরি করা হয় সেটা অনেক এভিডেন্স বা প্রমাণের উপরে তৈরি করতে হয়, অনেক গবেষণার
থেকে। তো আমরা আমাদের এস্টাবলিশ যে গাইডলাইনগুলো আছে, আমেরিকান বা ইউরোপিয়ান যে গাইডলাইনগুলো আছে, আমরা কিন্তু সেগুলো যে কোনোটা একটা ফলো করতে পারি, এবং সেগুলোর ফলো করলেও কিন্তু আমাদের নতুন করে গাইডলাইন তৈরির প্রয়োজন হচ্ছে না। কারণ আপনি যদি গাইডলাইন তৈরি করতে যান, সেখানে যেই ধরনের এভিডেন্স দিতে হয় বা যে ধরনের গবেষণা করতে হয়, আমাদের সেই গবেষণা সক্ষমতা রিজিওনাল যে ডেটা লাগবে, প্রথমেই ওই যে আপনার যে ডেটার প্রশ্ন চলে আসবে, যে রিজিওনাল যে ডেটা লাগবে, আমরা সেই ডেটাতে এখনো স্বয়ংসম্পূর্ণ না। এ কারণে নিজস্ব গাইডলাইন তৈরি করাটা কঠিন। বাট আমরা স্ট্যান্ডার্ড যে গাইডলাইনগুলো আছে, এবং সেগুলো কিন্তু মোরলেস বলবো যে 95%ই কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলোর জন্য। ইস্যুসটা হচ্ছে যে এই অ্যাওয়ারনেসটা, যেমন আমি যেটা কথায় আসছিলাম যে বায়োপসি, এফএনএসসি থেকে বায়োপসিতে আমরা কনভার্ট হয়েছি, কিন্তু তার পরবর্তী ধাপটাতে আর সব মানুষের মধ্যে এটা একটা টেন্ডেন্সি থাকেই যে আমার একটা ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, সো বেটার টু রিমুভ দিস। হ্যাঁ, রুগীরাও কিন্তু অনেক সময় চাপ তৈরি করে যে আপনি আগে ফেলে দিয়ে তারপরে অন্য চিকিৎসা করেন। কারণ এখনও রোগীদের মাথার মধ্যে আছে যে ক্যান্সার হয়েছে, এটা ফেলে দিতে হবে। কিন্তু ক্যান্সারটা যে আসলে ফেলে দিলেই রোগমুক্ত হয় না, এই ধারণাটা কিন্তু রোগীদের মাঝখানেও তৈরি করতে হবে। অনেক ক্ষেত্রে রোগীরাই দেখা যাচ্ছে, আমি হয়তো বললাম যে আপনাকে শুরুতে আপনার যে টিউমারের ধরন সেটা অ্যাগ্রেসিভ, আমরা বলি ট্রিপল নেগেটিভ ক্যান্সার বা HER2 পজিটিভ ক্যান্সার, এগুলো খারাপ, এগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। তার মানে হচ্ছে আগে আপনার ছড়িয়ে পড়া প্রিভেন্ট করতে হবে। তাহলে আপনি কেমো দেন, কিন্তু দেখা যাচ্ছে উনি হয়তো অন্য একজন সার্জনের কাছে যে অপারেশন করে ফেলছেন, তার মানে হচ্ছে ওনার মনের মধ্যে এই ধারণাটা যে আগে ফেলে দিলেই সম্ভবত ভালো হয়। তার মানে দুই তরফেই, চিকিৎসক এবং রোগী, দুজনকেই আসলে সচেতন হতে হবে, এবং দুজনকেই এই যে গাইডলাইনের সাথে সম্পৃক্ত থাকা বা এটাকে এনফোর্স করার জন্য একটা পদ্ধতি আমাদের খুঁজে বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ক্যান্সার চিকিৎসায় গাইডলাইনকে এনফোর্স করতে না, আমি এনফোর্স শব্দ বলছি কারণ হচ্ছে যে আদারওয়াইজ ওইটা কোনোদিনই এটা হবে না। চিকিৎসক হিসেবে আমাদের যেমন দায়িত্ব এটা একটা, যে রোগীদেরকে এটাকে কনভিন্স করা, রোগীর পক্ষে জানা আসলে সম্ভব না, চিকিৎসকরাই জানাবেন রোগীদের, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে মিডিয়ার মাধ্যমে যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা শুধু ডায়াগনোসিস বায়োপসি করার পরেই চিকিৎসা শুরু করা যাবে, এই কনসেপ্ট থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। আমাদের রোগীদেরকেও বের হয়ে আসতে হবে, চিকিৎসকদেরও বের হয়ে আসতে হবে। অনেক চিকিৎসক ইভেন দেখা যায় যে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু উনি স্বীকার করবেন এখন পর্যন্ত এত পরিমাণ সার্জিক্যাল অনকোলজিস্ট নেই যে সমস্ত দেশের এই ব্রেস্ট ক্যান্সার রোগীদেরকে সার্জারি করা সার্জিক্যাল অনকোলজিস্টদের মাধ্যমেই সম্ভব হবে। সো সেই প্রেক্ষাপটে কি করতে হবে, যারা জেনারেল সার্জন রয়েছেন তাদেরকেও কিন্তু এই জিনিসগুলোকে অ্যাওয়্যার হতে হবে, আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার দরকার হলে সেটা মানে, এবং সেটা পসিবল। কিন্তু এটা তো স্বপ্রণোদিত হয়েই জেনারেল সার্জনদের তো এই ওরিয়েন্টেশনটা নিয়ে নেওয়ার কথা, তারা নিয়ে নেওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে আমাদেরও মানে বিভিন্ন যে সোসাইটিগুলো রয়েছে তাদেরও দায়িত্ব হচ্ছে যে তাদেরকে এই জিনিসগুলোতে ইয়ে করা, একটু ইনকর্পোরেট করা, ট্রেন্ড আপ করা এই জিনিসগুলো। কিন্তু আমি এখানে জানতে চাই ডাক্তার কল্লোল, যে আমরা দেখি যে এই ক্রস সোসাইটিগুলোর মধ্যে নানা সময় কিন্তু আমরা বসছি, কর্মশালা করছি বা আলোচনা করছি, যেহেতু সার্জারির সাথে, জেনারেল সার্জারির সাথে এটির খুবই গভীর সম্পর্ক। মানে একজন জেনারেল সার্জনের কাছে তো এই রোগীটা চলে যাচ্ছে, অবশ্যই যাবে। ওই জেনারেল সার্জনদের সাথে সার্জিক্যাল অনকোলজিস্ট যারা আছে তাদের কোলাবোরেশনটা কত বেশি? তাদের কোলাবোরেশন হচ্ছে, কারণ হচ্ছে দেখেন, এখন যখন কোনো কনফারেন্সগুলো হয়, একটা সোসাইটি কনফারেন্স আয়োজন করে, ধরুন সার্জিক্যাল অনকোলজি সোসাইটি একটা কনফারেন্স আয়োজন করলো, সেখানে কিন্তু সবাই আসছেন, মানে জ্ঞানের যে আদান প্রদানটা সেটা অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে আমি যে বললাম এনফোর্স করা, আপনি যদি এখন এরকম করেন যে ওই যে আপনি ডেডিকেটেড সেন্টার করে দেন, আপনি বলে দেন যে এই গাইডলাইনের বাইরে আপনি কোনো চিকিৎসা দিতে পারবেন না, যেমন ধরেন এখন কি আপনার ক্রস ম্যাচিং ছাড়া কোনো ব্লাড ট্রান্সফিউশন হয় বাংলাদেশে? হচ্ছে না। কেন হচ্ছে? অনেক সেটা খুব ব্যতিক্রম, সেটা কিন্তু খুবই ব্যতিক্রম। কিন্তু সেই মডেলটা বা আইডিয়াল জায়গাটা আমরা জেনেছি। জি, কারণ হচ্ছে যে ওখানে একটা আইন আছে, এবং আপনি যদি ক্রস ম্যাচিং ছাড়া আপনি যদি ব্লাড ট্রান্সফিউশন করেন, আপনাকে কিন্তু কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তার মানে কি হচ্ছে, আমি ওই যে বলেছিলাম যে আমার মাইন্ডসেট, আমাদের নীতি নির্ধারকদের মাইন্ডসেটটা, যে আমরা ক্যান্সার চিকিৎসার ব্যাপারে কতটুকু পার্টিকুলার হব, কতটা সিরিয়াস হব, সেটার উপরে কিন্তু আরেকটা ছোট বিষয় আমি জানতে চাই যে এক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রে এক ধরনের এরকম ভীতি বা রোগীদের মধ্যে মনে হয় যে ঠিক আছে, উনি যেহেতু সার্জন, উনি হয়তো সার্জারিটা গেলেই করে ফেলবে, এরকম কোনো বিভ্রান্তি আছে কিনা? আছে, অবশ্যই আছে, বা এরকম হচ্ছেও কিনা, কেউ কেউ করে ফেলছে কিনা? অবশ্যই সেটা হচ্ছে, এবং রোগীরা আমার কাছে এসে বলেন যে আমি তো অমুক সার্জনের কাছে গিয়েছিলাম, উনি বলেছেন যে এটা তাড়াতাড়ি কেটে ফেলতে হবে, না হলে এটা ছড়িয়ে পড়বে। আমি বলছি হ্যাঁ, উনি যেটা বলেছেন ঠিকই আছে, কিন্তু কেটে ফেলার আগে আমাদের কতগুলো ধাপ পার হতে হবে, সেটা হয়তো উনি বলেননি। আপনি এখন আমি কতটুকু কাটবো বা কাটবো না, আদৌ কাটবো না রাখবো, মানে এই সিদ্ধান্তের আগের পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি, মানে আমি কখন কনফার্ম হয়ে কাজটা করব? এটা হচ্ছে যে আপনার ওই যে বললাম ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, হরমোন রিসেপ্টরগুলো আমরা যখন দেখি তখন আমরা ঠিক করে ফেলি, এটা 4টা ধরন আছে,
দুইটা মোটামুটি একটু কম অ্যাগ্রেসিভ, দুইটা বেশি অ্যাগ্রেসিভ। তাহলে কম অ্যাগ্রেসিভ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে গাইডলাইন হচ্ছে যে আপনি আগে অপারেশন করবেন। ইভেন ধরেন ট্রিপল নেগেটিভ ক্যান্সার কিন্তু খুব ছোট, 1 সেন্টিমিটার, তার চেয়েও ছোট, তখন হয়তো আপনি শুরুতে সার্জারি করতে পারেন। এগুলো কিন্তু গাইডলাইনে বলা আছে কোন কোন ক্ষেত্রে করবেন। আরেকটা হচ্ছে ছড়িয়ে যাওয়া বা না যাওয়া, স্টেজ যদি আর্লি হয় সেক্ষেত্রে আপনি আগে সার্জারি করবেন। আপনার হরমোন পজিটিভ টিউমার ভালো ধরনের, কিন্তু এটা আপনার লোকালি অ্যাডভান্সড, চামড়া লেগে গেছে, তাহলে আপনি সার্জারি করতে পারবেন না। সব কিছু গাইডলাইনে আসলে বলা আছে। কিংবা লিভারে ছড়িয়ে পড়েছে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা। এবং সবাইকে ওই যেটা উনি শুরু করেছিলেন যে এখন এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কিন্তু আমাদের ক্যান্সার ইনস্টিটিউট টিউমার বোর্ড আছে, ওনাদের হাসপাতালে আছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা মেডিকেলে আছে, অনেক জায়গাতে এটা চালু হচ্ছে। এটাকে ম্যান্ডেটরি করা, যে এখানে সব জায়গায় আপনাকে বসতে হবে, ক্যান্সার চিকিৎসা দেওয়ার বোর্ড আগে ছাড়া এটি পার হতে পারবে না। হ্যাঁ, আমাদের যেমন আমাদের মহাখালী ক্যান্সার হাসপাতালে প্রতিটা রোগী ক্যান্সার টিউমার বোর্ডে আসবে। আমি আপনার কাছে আরেকটা প্রসঙ্গে আসবো। আমি আরমান রেজা আপনার কাছে জানতে চাই যে এই যে থেরাপি, নতুন নতুন থেরাপি যে আসছে, আমরা হয়তো কর্পোরেট হাসপাতালে হয়তো দেখি যে আরেকটা নতুন থেরাপি যোগ হলো, মানে এই থেরাপির যত বৈচিত্র্যতা সেটি আমরা সরকারিতে কতদূর পর্যন্ত আনতে পেরেছি, আর কোন থেরাপির কোন কার্যকারিতা সেটা যদি একটু আমাদেরকে ধারণা দেন। ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলাপ করতে গেলে আসলে সরকারি কর্পোরেট চিকিৎসার কোনো পার্থক্য নেই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা সবকিছু কতটুকু আমরা ইনকর্পোরেট করতে পারছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের জন্য আমি সবসময় বলি যে এই ক্যান্সার এমন একটা ক্যান্সার যার জন্য অনেকগুলো চিকিৎসার অপশন কাজে লাগার সুযোগ আছে। সবার জন্য যে সব কিছু লাগবে তা না, কিন্তু অপশনগুলো কী কী? একটা হচ্ছে ধরেন সার্জারি একটা ইম্পর্টেন্ট পার্ট, কেমোথেরাপি একটা ইম্পর্টেন্ট পার্ট, রেডিয়েশন থেরাপি, রেডিওথেরাপি একটা ইম্পর্টেন্ট পার্ট, হরমোন থেরাপি একটা ইম্পর্টেন্ট পার্ট, ইমিউনোথেরাপি একটা ইম্পর্টেন্ট পার্ট, টার্গেট থেরাপি একটা ইমিউনোথেরাপি। সো এই যে 6 ধরনের কথা বললাম, এই 6 ধরনের চিকিৎসা ব্যবস্থায় কিন্তু রোগীর কোনো না কোনো ক্ষেত্রে, মানে কারো সবার যে একই সব কিছুই লাগছে এমন না, কিন্তু এই 6টার মধ্যেই কিন্তু চিকিৎসা পদ্ধতিগুলো চালু থাকে। তো দেখা যায় যে কেমোথেরাপির কথা যদি আমরা বলি, কেমোথেরাপির প্রয়োজনীয়তাটা কী থাকে? একটা হচ্ছে যে নিও অ্যাডজুভেন্ট, অর্থাৎ সার্জারি যে প্রধান চিকিৎসা, তার আগে এটাকে সার্জিক্যালি ঠিকঠাক করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক সময় এটার অ্যাগ্রেসিভনেস, যেটা বলছিলেন উনি, যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যদি থাকে অথবা HER2 পজিটিভ যদি থাকে, এটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ টিউমার থাকে। তো সেক্ষেত্রে সেটার ছড়িয়ে পড়ার যে সম্ভাবনাটা, সেইটাকে কন্ট্রোল করে নিয়ে তারপরে সার্জারি করা, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু কেমোথেরাপির একটা রোল প্লে করে। এছাড়া অ্যাডজুভেন্ট সেটিং, অর্থাৎ সার্জারি হয়ে গেছে হয়তো আগে, যে ইন্ডিকেটেড সার্জারি হয়ে গেছে আগে, বাট সার্জারি করার পরে যে ডিটেইল বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি করা হয়েছে, সেইটাতে যে ফাইন্ডিংসগুলো পাওয়া গেছে, সেই ফাইন্ডিংসের ব্যতীতে পরবর্তীতে যাতে এটা আর ফিরে না আসে, বা কোনো মাইক্রোমেটাস্টেসিস রক্তনালীতে যদি কোথাও গিয়ে থাকে যেটা হয়তো চোখে দেখা যাচ্ছে না, এরকম কোনো কিছুকে কন্ট্রোল করবার জন্য অ্যাডজুভেন্ট কেমোথেরাপির একটা রোল প্লে থেকে থাকে। সো কেমোথেরাপিটা এভাবে কাজ করছে, এবং এটা সরকারি বেসরকারি সব জায়গাতেই কিন্তু এই ফেসিলিটিসটা অ্যাভেলেবেল আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে হচ্ছে যে সরকারি বেসরকারি সব জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই হয়তো রোগীকে পকেট থেকে ওষুধটা কিনতে হয়। সরকারি জায়গায় কিছু কিছু ওষুধের হয়তো সাপ্লাই রয়েছে সরকারের পক্ষ থেকে, বাট সেটা এখন পর্যন্ত রোগীর তুলনায় অপ্রতুল। এই কারণে দেখা যাচ্ছে যে কিছু অংশ হয়তো সরকারি হসপিটাল থেকে দিতে পারছে, অনেকটাই হয়তো দিতে পারছে না। বাকি থেরাপিগুলোর প্রসঙ্গে আমি আসবো, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার কল্লোল, আপনার কাছে জানবো যে একটি ব্রেস্ট ক্যান্সারের রোগীকে এই যে প্রস্তুত করার যে ব্যাপার, যে আমি এখন হয়তো সার্জারিতে যাব, এরপরে হয়তো রেডিওথেরাপিতে যাব বা কেমোতে যাব, এই প্রস্তুত করতে আসলে কেমন সময় লেগে যায়, এবং এই সময়টাতেই এক ধরনের বিক্ষিপ্ততা মানে রোগীর মধ্যে, যে আমি কলকাতাতেও গেলাম, ঢাকার অমক সেন্টারেও গেলাম, আবার অমক ডাক্তারকে আমার দেখাতে ইচ্ছা করতেছে, এবং এই যে আমার বিভ্রান্তি বা এত জায়গায় ছোটাছুটিটাও আসলে আমাকে কতটা পিছিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে এখানে আসলে বেশ কিছু সময় লাগে। যেমন আপনি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে আপনাকে 7 দিন সময় এমনিই লাগে। তো আপনি যদি একটা বিজি সেন্টারে দেন, হয়তো 10 দিন 15 দিন পরে আপনাকে দিচ্ছে, বা অনেক সরকারি হাসপাতালে 3 সপ্তাহ লেগে যাচ্ছে। এখন রুগীরা মনে করেন যে এই যে 3 সপ্তাহ আমি অপেক্ষা করছি, ততক্ষণে তো আমার রোগ শেষ, আমি শেষ হয়ে যাচ্ছি, রোগ ছড়িয়ে পড়ছে। কিন্তু এটা বুঝতে হবে যে আপনার এই রোগটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আপনি বুঝতে পেরেছেন আজকে 3 সপ্তাহ হলো, কিন্তু এর আগে 3 বছর কিন্তু পার হয়েছে। আমরা বলা হয় যে 3 সপ্তাহকে মাথায় নিতে চাচ্ছি না। জি না, অবশ্যই না। কারণ হচ্ছে যে ইভেন ইংল্যান্ডেও বলা হয়েছে যে ওরা 1 মাসের মধ্যেও যদি একটা রোগীকে চিকিৎসা দিতে পারে, ডায়াগনোসিস পারে, ওরা খুব খুশি। ওদের একটা মিনিমাম টাইম সেট করা আছে 1 মাস, কারণ ওদের কিউ তার চেয়েও বড়।
কোনো কোনো ক্ষেত্রে 2-3 মাসও লেগে যায় কারণ চিকিৎসা সেখানে শুরু তো করতে। আপনার জি। এই যে আপনি যে কেউ সে চিকিৎসা দিতে রেফারেলের পারবে একটা না। জটিলতা জি, আছে আর কি। সেই জন্য ওরা ঠিক করেছে 1 মাস, কারণ বলা হয় যে 2 মাসেও স্টেজ মাইগ্রেশন হয় না, মানে আপনি একটা স্টেজে ছিলেন 2 মাস অপেক্ষা করলে আপনার অন্য স্টেজে যাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, সো এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা শেষ করতে হবে এবং তারপরেই আসলে চিকিৎসা শুরু করতে হবে। এখানে বিক্ষিপ্ততার কোনো সুযোগ নেই, আর বিভিন্ন সেন্টারে ছোটাছুটি করার দরকার নেই। আপনি যদি বড় জোর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। আমি আমার রোগীদেরকে এনকারেজ করি যে আমি যেটা বললাম, আপনি যে কোনো সেন্টার, এখন তো আসলে সারা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত, আপনি সিঙ্গাপুরে একজন ডক্টরের কনসালটেশন ভিডিওতে নিতে পারেন এবং আপনি আপনার কাগজপত্রগুলো তাকে দেখালে সে আপনাকে একটা গাইডলাইন সেটা তো দিতে আমরা পারে। নিয়মিতভাবে দেখাচ্ছি। জি, এটা তো সেই জন্য হচ্ছে যে কিন্তু আপনি কি আমাকে একটা মডেল ক্যান্সারের সেন্টারের ক্ষেত্রে একটা মডেল একটা সেন্টারের সিনারিও বা চিত্র বলতে পারেন কিনা, যে সেখানে কি থাকতে হবে, বা আমাকে অবশ্যই সব কিছু তো এক ছাতার নিচে আমি পাবো না, মানে ক্যান্সারের ক্ষেত্রে এটি সম্ভব না, কিন্তু আছে না যে আমি একটা ব্রেস্ট ক্যান্সারের ওই আপনি যেটা বললেন যে আমাকে সেন্টারও চিনতে হবে, সেই চেনার ক্ষেত্রে আমি কি দিয়ে চিনবো? সেটা আপনি চিনবেন হচ্ছে যে ডাক্তারদের অভিজ্ঞতা দিয়ে। সরকারি হলে আপনার তো চেনার কিছু নাই, সরকারি হাসপাতালে আপনি যাবেন, সেখানে যেমন বড় বড় বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আপনি গেলেই মোটামুটি সব বিভাগের ডক্টররাই সেখানে থাকে। আর বেসরকারি ক্ষেত্রে যেগুলোতে সবগুলো কর্পোরেট হাসপাতালে এটা আছে। ইভেন আপনি যদি আলাদা করেও খুঁজে যান, আপনি যেই ডক্টরের কাছে যাচ্ছেন তার ডিগ্রিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তিনি কোন কোন বিষয়ে অভিজ্ঞ। তিনি ওখানে অধিকাংশ ডক্টরই কিন্তু ওখানে লেখা থাকে যে তার কি কি ডিগ্রি আছে বা কি কি কিন্তু প্রশিক্ষণ এখানে তো আছে। এমনও হয় যে উনি হয়তো একটা ছোট কোনো কোর্স করেছেন, মানে এটার ফিরিস্তি যতদূর পর্যন্ত লিখেছেন, মানে এটি তো আসলে অনেক সময় রোগীরা এই পুরো ফিরিস্তি দেখে হয়তো একজনকে বিশ্বাস করে। এখানেও তো এক ধরনের না, এখন ওই যে হ্যাঁ, ওটা আছে। এই জন্য আমি বলি যে আপনার ধরেন এখন অনেক ডক্টরের ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে যে তার বিস্তারিত বিবরণ পড়তে পারেন, তার পাবলিকেশন দেখতে মানে পারেন। আমার যাচাই করতে হবে, যাচাই করতে হবে। কোনো বিষয়টা হচ্ছে কি যে যেই জিনিসগুলো আপনি বলছেন আসলে এই জিনিসগুলো তো ইন্টেনশনের ব্যাপার। এখন ইন্টেনশন তো আসলে কার ইন্টেনশন কি আছে এটা তো গেজ করাটা খুব কঠিন। বাট হ্যাঁ, প্রথমত হচ্ছে যে সবচেয়ে ভালো হতো যদি আমরা একই ছাদের নিচে সব কিছু ফ্যাসিলিটিস এনশিওর করতে পারতাম। বাংলাদেশ আমাদের যে ডেভেলপিং কান্ট্রি, এই প্রেক্ষাপটে এটা পসিবল না এখনই, এটার জন্য সময় লাগবে। কিছু কিছু জায়গায় আছে, যেটি বলছেন যে কিছু প্রাইভেট হসপিটাল, কর্পোরেট হসপিটালে আছে, গভর্নমেন্ট হসপিটালে কিছু কিছু জায়গায়, যেমন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ফ্যাসিলিটিসগুলো আছে, যদিও ফ্যাসিলিটিসের তুলনায় রোগীর চাপ এতটাই বেশি থাকে যে ওই যেটা ডক্টর কলর বলছিলেন যে 2 মাস সময় পর্যন্ত ওয়েট করা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে তার চেয়েও বেশি সময় ওয়েট করতে হচ্ছে, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার। থেরাপির প্রসঙ্গে দুটো বিষয় জানতে চাই। একটা হচ্ছে যে এই যে আগের জেনারেশন পরের জেনারেশন লিনিয়ার, আপনারা ভালো বলতে পারবেন, তো সেক্ষেত্রে সরকারি হাসপাতালে যে রেডিওথেরাপি মেশিনগুলো আছে এবং নতুন জেনারেশনের যেগুলো এসছে বেসরকারিতে, মানে এটির গুণগত পার্থক্যর কথাটা আমি জানতে চাই। আর যেই থেরাপিগুলোর আলোচনা খুব বেশি হয়নি, নতুন নতুন আমরা শুনছি, এই যে আপনার টার্গেট থেরাপি বা অন্যান্য থেরাপি, এগুলোর কার্যকারিতা বা কোন সময় আসলে এই থেরাপিগুলো আমার দিলে আমি উপশম পাবো? আচ্ছা, প্রথমত রেডিওথেরাপির মেশিন নিয়ে যেটা বলছিলেন যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপির জন্য যেই মেশিনগুলো সরকারি এবং বেসরকারি পর্যায়ে রয়েছে, আমি বলবো যে মেশিনগুলো একই রকম মানে হচ্ছে যে ওই লাইনিয়ার অ্যাক্সিলারেটর যেটা বলছিলেন সেটা, বা একটু মডিফাইড একটু মডার্ন লাইনিয়ার অ্যাক্সিলারেটর, সেটা সরকারি বেসরকারিতে তো আছেই, সরকারি লেভেলেও কিন্তু আছে বা আসছে, এরকম একটা বিষয় আছে। এখানে অনেকগুলো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমি মেশিনগুলোর মেনটেনেন্স ঠিক মতন রাখছি কিনা, যে মেশিনগুলো দিয়ে আমি নিরবিচ্ছিন্ন সার্ভিসটা প্রোভাইড করতে পারছি কিনা। গভর্নমেন্ট সেক্টরে যেটা মেইন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই মেশিনগুলো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে মানে কার্যকর থাকছে না, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে অনেকটা সময়ই আমরা এই মেশিনগুলো দিয়ে সার্ভিস প্রোভাইড করতে পারছি না। তো সেই জিনিসটাকে একটা এনশিওর করা যে যাতে আমরা প্রোভাইড করতে পারি সার্ভিসটা, এবং ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা যে কোনো ক্ষেত্রেই, নট অনলি ফর মেশিন। তারপরে জেনারেশনের একটা ইস্যু আছে তো বোধহয়। জেনারেশন না, সরকারি পর্যায়েও কিন্তু জেনারেশনের দিক থেকে আমি বলবো যে মেশিনের দিক থেকে কিন্তু সরকারি পর্যায়েও সেই ফ্যাসিলিটিসগুলো আছে এবং আসছে, এই দুটোই বলতে হবে আমাকে, আছে এবং আসছে। কিছু জিনিস হয়তো বেশ কিছুদিন ধরে হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে মেশিন, নতুন আধুনিক মেশিনগুলো হয়তো পৌঁছায় নাই সরকারি লেভেলে, বেসরকারি পর্যায়ে চলে এসছে, বাট এখন কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে নতুন 2টা মেশিন বসেছে, এটা বলতে যাচ্ছি, যেটা আগামী মাসে একটা চালু হবে। এটা সিমেন্সের মেশিন, থেকে 3-4 মাসের চিত্রের থেকে আলাদা এখন। জি, এবং সিমেন্সের যে মেশিনটা বসতে যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উন্নত মানের, এবং সেটা ভুল করি এখানে হচ্ছে আপনার মেইনটেনেন্সে আমরা খরচ করি না আর কি। এটা মেইনটেনেন্সের যে পদ্ধতিগুলো সেটা খুব জটিল আসলে। যেমন আমাদের এখন ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে 2টো মেশিন নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলোকে যে রক্ষণাবেক্ষণের যে পদ্ধতিটা সেটা
সেটা আসলে খুবই জটিল। বুঝতে পেরেছি। আমি অন্য থেরাপিগুলোর বিষয়ে জানবো যে কোনটা অন্য কি থেরাপির কার্যকারিতা। বিষয়ে একটা হচ্ছে যে আপনার আমরা যেটা টার্গেট থেরাপির কথা বলছিলাম ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, টার্গেট থেরাপির মধ্যে একটা হচ্ছে যে হরমোন রিসেপ্টর পজিটিভ থাকলে যে ওষুধগুলো ব্যবহার করা হয় মুখে খাওয়ার ওষুধ বিশেষ করে, তো সেই ওষুধগুলো কিন্তু বহু বছর ধরে আমাদের দেশে অ্যাভেলেবেল, হ্যাঁ, সেটা নিয়ে কোনো ইস্যুজ নেই। আর যদি আমরা হার-টু টার্গেটেড যে থেরাপিগুলো রয়েছে, যেমন ট্রাস্টুজুম্যাব একটা ওষুধ রয়েছে বা পার্টুজুম্যাব একটা ওষুধ রয়েছে, সেই জিনিসগুলোর বাংলাদেশে অ্যাভেলেবল। সরকারি বেসরকারি পর্যায়ে এখানে কোনো ফ্যাক্টর না, কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ওষুধগুলোকে পেশেন্টকে পকেট থেকে কিনতে হয়। সো এই ওষুধগুলো অ্যাভেলেবেল, কিন্তু ওই যে খরচ, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস এখানে, কারণ হচ্ছে যে এই উন্নত টার্গেটেড থেরাপিগুলোর প্রাইস দাম অনেক বেশি। তো আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ রোগী এই খরচটা বিয়ার করা কঠিন হয়ে পড়ে। এবং ইমিউনোথেরাপির যে কথাটা, ইমিউনোথেরাপিও কিন্তু আমাদের দেশে বেশ কিছু ইমিউনোথেরাপি যেটা ব্রেস্ট ক্যান্সারে ব্যবহার হয়, ইভেন নিউ অ্যাডজুভেন্ট সেটিংয়েও কিন্তু ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলা হচ্ছে যে নিউ অ্যাডজুভেন্ট সেটিংয়ে যদি ইমিউনোথেরাপি ব্যবহার করা হয়, অর্থাৎ অপারেশনের আগে যদি ওই থেরাপিটা ব্যবহার হয়, তাহলে কিন্তু রোগীর আউটকাম, সার্ভাইভাল আউটকাম বেটার পাওয়া যাচ্ছে। তো সেই জিনিসগুলো অ্যাভেলেবেল। ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের রোগীদের বাইং ক্যাপাসিটিটা এখনো ওই পর্যায়ে না। এই ব্যাপারেও কিন্তু বিভিন্ন ধরনের মডেল তৈরি করা যেতে পারে, হ্যাঁ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি সবখানে বলার চেষ্টা করি ব্যবস্থা করা, মানে এগুলোকে মনে করেন যে কর্পোরেট হাউস এগুলো নিয়ে আসলে আমরা ভাবছি না। আমরা নট অনলি থেরাপি, মানে এই টার্গেট 50টা থেরাপি, setting এ কেমোথেরাপি, কথা বলেছি ইমিউনোথেরাপি, কিন্তু বাট অলসো ইন কেস অফ রেডিওথেরাপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং বিভিন্ন ধরনের মডেল তৈরি মানে করে। একজন হয়তো মেশিন নিয়ে বসে আছে, তার কাছে রোগী হ্যাঁ। নাই, আর আরেকজন হচ্ছে 3 মাস আপনি দেখেন একটা সহজ কথা, এটা আমি বারবারই বলি যে ধরেন সরকার কিন্তু 50,000 টাকা করে প্রত্যেকটা রোগীকে একটা থোক বরাদ্দ দেয়। তো আপনি থোক বরাদ্দ রোগীর হাতে না দিয়ে আপনি যদি এরকম করতেন যে ধরেন একটা হাসপাতালে মেশিন পড়ে আছে, সেখানে অত হয়তো কর্পোরেট হাসপাতাল অত রুগী নাই, কিন্তু মেশিনটার তো সক্ষমতা আছে, তাহলে সরকারের সাথে যদি একটা চুক্তি হয়, সরকার যদি হাসপাতালের সাথে বলে যে তোমাদেরকে তো আমরা হাসপাতাল করার অনুমতি দিয়েছি, তোমরা আমাদের কিছু রুগীকে কম খরচে দিবে, সাবসিডাইজড রেটে, ফ্রি না, ওই তো যায়ই নাই। সরকার তো কখনো মনেই করে না যে বেসরকারিকে আমি এই কাজে লাগাতে বললাম। তো এটা করলে কিন্তু আপনি নতুন রাতারাতি কিন্তু অনেকগুলো মেশিন বসাতে পারবেন না, কারণ এটা অনেক খরচ আছে, অনেক এক্সিস্টিং রিসোর্সের মধ্যেই কিন্তু অনেকটা সমাধান করা সম্ভব। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার কল্লোল, একটি প্রশ্ন আমরা সবসময় শুনে থাকি যে ব্রেস্ট রাখা না রাখার যে বিষয়টি, বা ফেলে দিলেও আসলে ফিরে আসবে কিনা, মানে এটি একটু পরিষ্কার করবেন আমাদের। যে এটা রোগীদের আসলে খুব মানে কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা এখন রোগীদেরকে এনকারেজ করি যে ব্রেস্টটা কেটে ফেলার দরকার নাই, আপনার যদি সেটা অনেক বেশি বড় না হয়, যা কিছু আছে যে ছড়িয়ে না পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্রেস্ট রেখে সুন্দরভাবে অপারেশন করি। এটাকে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বলে। অঙ্কোপ্লাস্টিক মানে হচ্ছে অঙ্কোলজিক্যাল, মানে আপনি ক্যান্সারটা রিমুভ করবেন, আবার ওটাকে রিকনস্ট্রাক্ট করে আপনার এটার সৌন্দর্যটা অক্ষত রাখবেন, হ্যাঁ, মানে কম দাগ হবে এবং খুব যেন মনে না হয়, অনেক বেশি কাটাছেঁড়া না হয়, এরকম। তো এই জিনিসটা রোগীরা অনেক সময় তাদের ধারণা হচ্ছে যে ব্রেস্টটা ফেলে দিলে সম্ভবত টিউমারটা চলে যাবে এবং আর ফিরে আসবে না। আসলে এটা ভুল, কারণ হচ্ছে যে পৃথিবীতে শত শত গবেষণা করা হয়েছে এবং সেই হাজার হাজার রোগীর উপরে, এবং দেখা গেছে যে এই দুইটা পদ্ধতিকে কম্পেয়ার করে দেখা গেছে আসলে কোনোটার চেয়ে ভালো বা খারাপ না, দুটো সমান। কারণ হচ্ছে যে আসলে ক্যান্সারটা নির্ভর করে ক্যান্সারের বায়োলজির উপর, অর্থাৎ ক্যান্সারটা কতটা অ্যাগ্রেসিভ, ওই যে রিসেপ্টর স্টাডি, এগুলোর উপরে, এবং চিকিৎসাটা সঠিকভাবে সঠিক নিয়মে করা হচ্ছে কিনা। আপনি এটা কেটে করেন বা রেখে করেন, আসলে কোনো পার্থক্য নাই। সুতরাং আমরা রোগীদেরকে এনকারেজ করি যে আপনার ব্রেস্ট রেখে করেন, কারণ হচ্ছে যে একটা সময় রোগী সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যাওয়ার পর কিন্তু তার একটা তখন হতাশ হয়, সাইকোলজিক্যাল একটা খুব কষ্ট তৈরি হয়। যতবার সে আয়নার সামনে নিজেকে দেখে, তার বডি ইমেজ আমরা বলি, সেটা কিন্তু ডিস্টর্টেড হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তখন তার মনে হয় যে হয়তো রেখে করলে ভালো। তো আমার অনেক রোগী কিন্তু 3-4 বছর 5 বছর পরে ফিরে এসে বলে, স্যার আপনি তো বলছিলেন, কিন্তু তখন তো আমার ভয় ছিল ক্যান্সারের, কিন্তু এখন বুঝতে পারছি যে এটা করলে মনে হয় ভালো হতো। ধন্যবাদ আরমান রেজা। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, মানে আমরা ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে যদি বের হতে চাই বা প্রতিরোধের কথা আমরা বলি, মানে আমরা আরো কত আগে থেকে সতর্ক হতে পারি বা কি করতে পারি আসলে? জেনেটিক্যাল প্রেশারটা আসলে কি রকম, মানে সেখান থেকে ডেফিনেটলি ব্রেস্ট ক্যান্সারের সাথে পারিবারিক সম্পর্ক তো অবশ্যই রয়েছে, যে কারণে জেনেটিক ডিজিজই এটা বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে কি এমন হতে পারে যে আমি যদি জানি যে আমার মায়ের বা আমার দাদির বা নানির কারো যদি আসলে ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে, তাহলে আমি কি মানে হওয়ার আগে থেকেই কি আবার চেকআপের মধ্যে থাকতে পারি কিনা?
ডেফিনেটলি এটাকেই বলা হয় স্ক্রিনিং আর কি, মানে নর্মাল ইন্ডিভিজুয়াল যে যার কোনো এখন পর্যন্ত কোনো রোগ ডায়াগনোসিস না, ক্যান্সার ডায়াগনোসিস না, কিন্তু তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, স্ক্রিনিংটা তো সবার জন্যই প্রযোজ্য, ফ্যামিলি হিস্ট্রি যার পজিটিভ তার জন্য আরও বেশি প্রযোজ্য। যে সেই ক্ষেত্রে যদি সে অ্যাওয়্যার থাকে, সে যদি এটা সম্পর্কে জানে, সে যদি আমরা যে বলি যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ প্রতি মাসে একটা নির্দিষ্ট টাইমে সময়ে গিয়ে নিজের ব্রেস্ট বা নিজের স্তন নিজে পরীক্ষা করা, তারপরে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ প্রতি বছর হয়তো একজন হেলথ ওয়ার্কার বলবো আমরা, নট নেসেসারি যে এটা চিকিৎসকই হতে হবে, এই ব্যাপারে যারা এক্সপার্ট বা এই ব্যাপারে যারা জানেন যে কীভাবে এক্সামিনেশন করতে হয় তাদের মাধ্যমে স্তন পরীক্ষা করানো, এগুলোই কিন্তু আসলে আমাদেরকে আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা পালন করবে। এবং এই আর্লি ডায়াগনোসিস করতে পারলেই কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এটার চিকিৎসাও সহজ, চিকিৎসা সংক্রান্ত আউটকামও বেটার। সো এই জিনিসগুলো আমাদেরকে প্রমোট করতে হবে। ডাক্তার কল্লোল, আমি শেষ প্রশ্ন, আপনি জানেন যে বাংলাদেশে সরকারি হাসপাতাল হিসেবে আমরা পূর্ণাঙ্গ হাসপাতাল বলে থাকি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটকে, এটার অনেক সিনারিও বা পরিধি অনেক বেশি পরিবর্তন হচ্ছে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মানে একটা রোগী যদি মনে করে যে আমি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে আমার সব সেবাটি আসলে নিতে চাই, সে আসলে পারবে কিনা, বা এই পুরো সেশন বা সব কিছু কমপ্লিট করতে কেমন সময় লেগে যেতে পারে, যদি এটা স্টেজিংয়ের একটা ব্যাপার তো এখানে আছে। এখানে আপনার আমি বলতে চাই যে আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে মলিকুলার ডায়াগনোসিস সহ সব ধরনের ফ্যাসিলিটি এখন আছে, সব ধরনের ফ্যাসিলিটি আছে। শুধুমাত্র একটা জিনিস, ম্যামোগ্রামটা আমাদের এখনো হয় না। ম্যামোগ্রাম মেশিনটা অনেক বছরের পুরনো ছিল, এটা মাঝখানে নষ্ট হয়ে গেছে, এটা নতুন অনেক করে জায়গায় করতে পারে, নতুন করে। এছাড়া আর সব কিছু, আলট্রাসোনোগ্রাম, কোর বায়োপসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, সব ধরনের সার্জারি, অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি সহ, ইভেন হাইড্রোমার্ক প্লেস আমাদের ফ্রি অফ কস্ট, একটা 20,000 টাকা দাম একটা হাইড্রোমার্কে, সেই হাইড্রোমার্ক দেয়া থেকে শুরু করে প্রত্যেকটা আধুনিক চিকিৎসা আমাদের গামা প্রোব আছে, বাংলাদেশের একমাত্র গামা প্রোব, যেটা আমরা ডুয়াল ট্রেসের টেকনিকে সেন্ট্রাল লিম্ফ নোড বায়োসো লিম্ফ নোডের একটা পরীক্ষা হয়, সেটাও আমাদের ক্যান্সার ইনস্টিটিউট আছে বাংলাদেশে একমাত্র। আচ্ছা, অর্থাৎ আমার 360 ডিগ্রি কেয়ার, কেমোথেরাপি, রেডিয়েশন, সব কিছু। আমাদের রেডিয়েশন নতুন যে মেশিনগুলো বসছে এগুলো অত্যন্ত আধুনিক, এবং সেখানে আমরা আমি যেটা বলছিলাম যে মানে একটা রোগী যদি মনে করে যে তার আর কোনো পথ নাই, সে এভার কেয়ারে যেতে পারবে না, ল্যাবেডে যেতে পারবে না, সেখানে সে কেমন সময় এটা কমপ্লিট করতে পারবে? এইখানে হচ্ছে জটিলতাটা হচ্ছে যে আপনি যদি ধরেন আমাদের সক্ষমতা আছে 50 জন রোগীর, সেখানে যদি 500 জন রোগী আসে, আমাদের প্রতিদিন প্রায় 100 করে ব্রেস্ট ক্যান্সারের রোগী আমরা দেখি প্রতিদিন। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন যে এখানে কত রোগী ড্রপ আউট হয়, মানে আপনারা যাদেরকে ডিল করছেন? এটা আসলে আমাদের কোনো গবেষণা নাই যে কতজন ড্রপ আপনারা আউট দেখেন না, হারিয়ে যাচ্ছে রোগী, নাই। আমাদেরকে আসলে প্রতিদিন 100 করে নতুন রোগী যখন যুক্ত হচ্ছে তখন আসলে কতজন ড্রপ আউট হচ্ছে সেই বিষয়টা আমরা আসলে পিছনে ফিরে, কারণ আমাদের সামনের দৌড়াতেই আমরা এত বেশি ব্যস্ত থাকি। আমি একেবারে 30 সেকেন্ডে আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা এমনি জানি যে জেনেটিক্যাল একটা বিষয় তো আসলে আছে, এটি ছাড়াও আমরা অনেকগুলো কথা আসলে বলে থাকি যে মায়ের বুকের দুধ খাওয়াতে চাচ্ছেন না, বা খাদ্যে ভেজাল, বা আরও অনেকগুলো অন্যান্য ফ্যাক্টরগুলো আসলে ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে কোনোগুলো ট্রিগার করছে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, অবশ্যই। যদি আমরা রিস্ক ফ্যাক্টর বলা হয় এগুলোকে, তো রিস্ক ফ্যাক্টরের দিক থেকে ডেফিনেটলি মায়ের দুধ খাওয়ানো থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো আছে, হ্যাঁ, মানে এইটা ন্যাচারাল যে জিনিসটা, এই ন্যাচারাল জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। ন্যাচারালটাই ভালো, এটাই হচ্ছে এখানে কন্ট্রোভার্সি আছে বিভিন্ন বইয়ে, কিন্তু যদি বলি যে মা তার সন্তানকে দুগ্ধপান করাবেন, এই ন্যাচারাল জিনিসটাই কিন্তু একটা প্রিভেন্টিভ ওয়ে হিসেবে কাজ করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওবেসিটি, যেটা আমরা বলি যে স্থূলাকার যারা, তাদের মধ্যে ইভেন তারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছে বিভিন্ন সময়, যে দেখা যাচ্ছে যে হরমোনাল ওষুধপত্র খাচ্ছে, এদের মধ্যে দেখা যায় যে এই ব্রেস্ট ক্যান্সারের প্রবণতাটা বেশি পাওয়া যায়। সো এরকম কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো থেকে আমরা রিস্ক ফ্যাক্টরকে সবসময় দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মডিফিয়েবল, একটা নন মডিফিয়েবল। সো নন মডিফিয়েবল যেগুলো, যেমন জেনেটিক্যালি যদি আসে সেটা তো আমি কিছু করতে পারবো না, কিন্তু মডিফিয়েবল যেগুলো রয়েছে সেই জিনিসগুলোকে যদি আমরা একটু সচেতন থাকি তাহলে মনে হয় কিছুটা হলেও হারটাকে কমানো সম্ভব। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা যত সচেতন বা যত কিছু খুঁজে টুজে নিয়ে আসলে আমরা দেখি কোনটি সব থেকে ভালো, চিকিৎসাও কিন্তু একই রকম। আমি যেমন বাজারে গিয়ে সব থেকে ভালো পটল চেনার ব্যাপারে আমি সতর্ক থাকি, একজন ভালো চিকিৎসক খোঁজার ক্ষেত্রে, একটি ভালো সেন্টার খোঁজার ক্ষেত্রে, বা আমি কত সময়ের মধ্যে চিকিৎসা পাবো, কোনটি আমার জন্য আসলে কোন কস্ট আসলে আমি আসলে মানতে পারবো, এই সব কিছু বিবেচনা করে একটি মানুষ যদি চিন্তা করে আমি চিকিৎসা শুরু করব, আমার মনে হয় যে তিনি অন্তত অন্যান্য মানুষের থেকে অল্প সময়ে
চিকিৎসা নিতে পারবেন, সুস্থ হতে পারবেন, তবে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আমি যার কাছেই গেলাম, আমি যদি একটা অবিশ্বাস নিয়ে তার কাছে যাই, আমার মনে হয় যে ভালো হওয়ার ক্ষেত্রে এটি সবথেকে বড় প্রতিবন্ধকতা হবে। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।